বাংলাদেশ সময় শুক্রবার গভীর রাতে কেপ ভার্দের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। এই ম্যাচে আর্জেন্টিনা কেমন দল সাজাবে, কেমন তাদের ট্যাকটিক্স হতে পারে বা দলটা কেমন হওয়া উচিত, কি কি পরিবর্তন আসতে পারে গ্রুপ পর্বের শেষ ম্যাচ থেকে, সেসব নিয়ে আমরা আলোচনার জন্য আজকে আমাদের সাথে পেয়েছি রাজ শুভ নারায়ণ চৌধুরীকে। আপনাকে প্রথম প্রশ্নটা একটু করতে চাই, যেটা শুনলে আর্জেন্টিনা এবং মেসি ভক্তরা একটু রেগে যেতে পারেন। এই ম্যাচে কি মেসিকে একটু বিশ্রাম দেওয়া যায় কিনা স্টার্টিং 11-এ না রেখে? আহ, প্রতিপক্ষ যেহেতু কেপ ভার্দে, আপনি তো জিতবেনই। না, প্রতিপক্ষ কেপ ভার্দে, এটা যদি আমি প্রিটি শিওর আর্জেন্টিনা এভাবে চিন্তা করছে না। মানে আমি আপনাকে বলছি, ধরেন আর্জেন্টিনা এই ম্যাচ জিতেই যাবে হেসে খেলে, এখন সামনে তো আমার আরো বড় ম্যাচ আছে, সেগুলোর জন্য একটু বিশ্রাম দেওয়ার স্বার্থে। না, সেটা যেটা হতে পারে যে মেসি হয়তো যদি শুরু থেকে খেলে, যদি যে আর্জেন্টিনা ফার্স্ট হাফে হয়তো 3-4 হয়ে গেল কোনো কারণে, হওয়ার চান্স খুব কম। কেপ ভার্দে যদি বেশ ডিফেন্সিভ খেলে, সো আমরা স্পেনের রুগের বিপক্ষে দেখেছি, বাট সেটা যদি হয় সেক্ষেত্রে হয়তো মেসি হয়তো সেকেন্ড হাফে হয়তো অল্প কিছু মিনিট খেলে হয়তো বসে যেতে পারেন, বাট মেসি শুরু থেকেই খেলবেন। আচ্ছা, সেক্ষেত্রে আমরা তাহলে একটু সিরিয়াস আলোচনা যাই যে আর্জেন্টিনার এই ম্যাচের ট্যাকটিক্স এগুলো কেমন হতে পারে, একাদশটাই বা কেমন হতে পারে। কেপ ভার্দের মতো ডিফেন্সিভলি এত সলিড একটা স্ট্রং দলের বিপক্ষে লিওনেল স্কালোনি কেমন একাদশ। ফরমেশন সাজাবেন? আচ্ছা, আমরা হোয়াইট বোর্ডে যদি দেখি, অবশ্যই আমাদের দর্শকদের জন্য সেটাই সবচেয়ে সুবিধা হবে। আচ্ছা, আর্জেন্টিনার ফরমেশন তো আসলে ওই যে কাগজে কলমের ফরমেশন এবং হিসাবের মানে মাঠের খেলার ফরমেশন তো হবে না, বাট কাগজে কলমের ফরমেশন যদি আমরা বলি, আর্জেন্টিনা 4-4-2 হাইব্রিড বলতে পারেন, বা যদি আমরা 4-3-3 বলি, গ্রুপ পর্বে যেই ফরমেশনটা প্রথম দুই ম্যাচে ছিল স্টার্টিং এটা 11, হ্যাঁ, আপনি স্কালোনি বলতে গেলে এই ফরমেশনেই খেলেন যখন মেসি থাকে। এটা তার পছন্দেরও পছন্দ, মানে মেসিকে নিয়ে হলে এই ফরমেশন ছাড়া আসলে খুব বেশি সুযোগ নেই যে আপনি মেসির কাছ থেকে বেস্ট আউটপুটটা বের করতে পেতে হবে। চান। তো সেক্ষেত্রে আমরা ওই একই ফরমেশন নিয়ে নামবে, এবং মানে একই একাদশ কী হবে সেটা হচ্ছে আপনার কোশ্চেন। একাদশ আমরা যদি গোল পোস্ট দিয়ে চিন্তা করি, গোল পোস্টে আসলে এমিলিয়ানো মার্তিনেজের বিকল্প আসলে চিন্তা করার কিছু নাই আসলে, এবং যদি বাই এনি চান্স ম্যাচটা টাইব্রেকারে যায়, মানে আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা তো এমি মার্তিনেজ, এবং সেটা তিনি প্রমাণও করেছেন। আচ্ছা, রাইট ব্যাক পজিশনটাতে আপনার মলিনা এবং মন্তিয়াল, সেই জায়গায় যেহেতু কেপ ভার্দে একটু ডিফেন্সিভ, একটু না অনেকটাই ডিফেন্সিভ, আপনার রাইট ব্যাককে অনেক বেশি উপরে উঠতে হবে, বারবার উপরে উঠতে হবে। সেই জায়গায় আমার মনে হয় মলিনাই বেটার অপশন কম্পেয়ার টু মন্তিয়াল। সেন্টার ব্যাক পজিশনটাতে, সেন্টার ব্যাকে আমরা জানি যে ওতামেন্দির বয়স হয়ে গেছে, এবং ওতামেন্দি আর্জেন্টিনা ফ্যানরা হয়তো ইয়ে করবেন যে ওতামেন্দি যতই ভালো ভালো খেলুন, তার ব্যাপারে একটা শঙ্কা থেকে যে কখন যেন একটা মিস্টেক করে বসেন। এটা আপনি 2022 বিশ্বকাপের ফাইনালে যদি চিন্তা এটা করেন, খুব খুবই ভালো ইন্টারেস্টিং। খেলেছেন। উনি একটা দুর্দান্ত ম্যাচ খেলেন, হঠাৎ করে কি হয়, হাস্যকর একটা ভুল করে ফেলেন, একটা মানে ভুল পাস দিয়ে ফেলেন, বল হারিয়ে ফেলেন। আপনার 2022 বিশ্বকাপের ফাইনালে যে 123 মিনিটে আহ, মার্টিনেজের যে সেভ, ওই সেভটা যদি আপনি রিকল করেন, ওই সেভটাতে কোনো একজন ডিফেন্ডারের মাথার উপর দিয়ে বলটা চলে এসেছিল। হিগুয়েনের থেকে 3 গুণ বেশি সারা জীবন গালি হয়তো এই ভুলটার জন্য তাকে হজম হ্যাঁ, করতে হতো। উনি চার্জ করতে গেছেন, বল লুজ করেছেন কোলোমানি। তো যাই হোক, সেই ওতামেন্দির এখন বয়স আরও বেড়েছে। হ্যাঁ, ওতামেন্দির ইম্পর্টেন্সটা আর্জেন্টিনা টিমে কোন জায়গায়, তিনি ধরেন ডিফেন্সে একটা ফিজিক্যাল ব্যাটেল বা ফিজিক্যালিটি অ্যাড করেন, এবং ড্রেসিং রুমে একটা, মানে উনি তো মেসি উঠে গেলে তো ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডটা ওতামেন্দির হাতেই থাকে, তাকে জেনারেল বলা হয়। তো ওই সব কিছু মিলে ওতামেন্দির একটা ইম্পর্টেন্স আছে, বাট ওতামেন্দি এবং রোমেরোর মধ্যে কে খেলবেন এই জায়গায় আসলে খুব বেশি ডিবেটের কিছু নেই। রোমেরোই খেলার কথা, কিন্তু রোমেরো ফিটনেস নিয়ে যেহেতু একটু ডাউট আছে, যদি ম্যাচের আগে রোমেরোকে ফিট মনে না হয় পুরোপুরি স্কোরনি, সেক্ষেত্রে হয়তো ওতামেন্দি খেলতে পারে। তো আমরা যেহেতু এখানে বসে আসলে রোমেরোর ফিটনেস নিয়ে কিছু আমাদের জানার সুযোগ এখনো নেই, আমরা ম্যাচের আর আপাতত অনেক সময় বাকি অনেক আছে, সময় বাকি, আর্জেন্টিনা নিশ্চিতভাবে একদম শেষ পর্যন্ত অপেক্ষা করবে। রোমেরোর জন্য ডেফিনেটলি শেষ পর্যন্ত অপেক্ষা করবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, ওতামেন্দি অবশ্য আরেকটা জায়গায় এগিয়ে থাকতে পারেন, সেটা হচ্ছে যেহেতু অপোনেন্ট কেপ ভার্দে, আপনি অনেক বেশি কর্নার পাবেন বা এরকম ফ্রি কিকের সুযোগ পাবেন, সেই জায়গায় হেডের ক্ষেত্রে আবার ওতামেন্দি এগিয়ে থাকেন। তো রোমেরো যদি ইভেন 80% ফিটও না হন, আই গেস, বা 90% ফিট না হন, আই গেস, সেক্ষেত্রে দুটো রিজন মিলিয়ে ওতামেন্দি খেলার সম্ভাবনাটা বেশি। তো আমরা দুজনকেই রাখি, বাট আমার কাছে মনে হচ্ছে যদি আর এই ধরনের বড় ম্যাচে অভিজ্ঞতারও তো একটা মূল্য আছে। হ্যাঁ, এবং আমার কাছে মনে হচ্ছে যদি রোমেরোর মানে ম্যাচ ফিটনেস একেবারে খুব ভালো না থাকে, সেক্ষেত্রে ওতামেন্দি খেলার সম্ভাবনাটাই বেশি। লেফট সেন্টার ব্যাক লিসান্ড্রো মার্তিনেজ আসলে অসাধারণ খেলছেন, এবং তার কারণে একটা ট্যাকটিক্যালিও একটা সুবিধা পাওয়া যায় যখন বিল্ড আপের ক্ষেত্রে, যেহেতু তিনি বাম্পায়ার প্লেয়ার, বাম্পায়ার লেফট সেন্টার ব্যাক হলে একটা সুবিধা, এটা আমরা গার্দিওলার দলগুলোতে দেখেছি। লেফট ব্যাক পজিশনটাতে
এই জায়গায় একটু ডিবেটের জায়গা আছে। সেটা কীরকম? মেদিনা প্রথম 2 ম্যাচে খেলেছেন, অসাধারণ খেলেছেন, একটা অ্যাসিস্টও করেছেন মেসির গোলে। কিন্তু তাগলিয়াফিকো আপনার মানে আরেকটু বেশি অ্যাটাকিং উইং ব্যাক বা লেট ব্যাক। তো সেই জায়গায় আপনার যখন আজকে কেপ ভার্দে একটু ডিফেন্সিভ ফুটবল খেলে, আপনার যেটা বললাম মলিনার ক্ষেত্রে যেটা বলছিলাম যে আপনার উইং ব্যাককে অনেকবার উঠতে হবে, সেই জায়গায় মেদিনারা তাগলিয়াফিকো এটা নিয়ে একটু ডিবেটের জায়গা আছে। এখন আমি যদি স্কালোনি হতাম, গিভেন মানে ধরে নিয়ে যে দুজনের ম্যাচ ফিটনেস এবং ট্রেনিংয়ে ইন্টেন্সিটির দিক থেকে কোনো পার্থক্য নেই, দুইজন সমান লেভেলে আছেন, সেক্ষেত্রে আমি যদি স্কালোনি হতাম সম্ভবত আমি মেদিনার জায়গায় তাগলিয়াফিকোকেই খেলাতাম। এখন এই যে খেলোয়াড়টির কথা আপনি বলছেন তাগলিয়াফিকো, উনি কিন্তু এই যে স্কালোনির আগের যে সিস্টেমটা ছিল 2022 বিশ্বকাপে সেখানে কিন্তু নিয়মিত ছিলেন, কিন্তু এরপর আমরা দেখলাম যে একটু মেলিনার প্রতি তার একটুখানি তিনি প্রাধান্য দিচ্ছেন দুইজনের মধ্যে। কিন্তু এই ম্যাচে আপনি কি এই যে কেপ ভার্দের যে একটা খুবই কম্প্যাক্ট ডিফেন্স আছে এইটা ব্রেক করার জন্য তার ইম্পর্টেন্সটার বিবেচনা এগিয়ে রাখছেন? হ্যাঁ, আপনার মেদিনা মূলত তো একজন সেন্টার ব্যাক যিনি লেফট ব্যাক খেলতে পারেন, আর তাগলিয়াফিকো একজন লেফট ব্যাক যিনি বারবার অ্যাটাকে ওঠেন। যেহেতু কেপ ভার্দে আপনি ধরে নিতে পারেন যে এই জায়গাটা একেবারে ব্লক করে রাখবে, মিডল করিডোরটা ব্লক করে রাখবে, সেক্ষেত্রে আপনার দুই উইং ব্যাককে অনেক বেশি উপরে উঠতে হবে। তো সেই জায়গায় ওই কারণে ওই চিন্তা থেকেই আপনার তাগলিয়াফিকোকে রাখার প্রবাবিলিটি, ওই যে যদি দুজনের ফিটনেস এবং ট্রেনিংয়ে বা প্র্যাকটিসে ইন্টেন্সিটিতে কোনো ঘাটতি না থাকে, দুজন যদি একই লেভেলে থাকেন, সেক্ষেত্রে মেদিনার চেয়ে তাগলিয়াফিকোকে আমি এগিয়ে রাখবো। এখন স্কালোনি সেটা অপোনেন্ট বিবেচনায়। হ্যাঁ। এরপর আসুন আমরা মিডফিল্ডের ক্ষেত্রে, তো আসলে আর্জেন্টিনার মিডফিল্ড আমরা যেটা বলি যে আর্জেন্টিনার মিডফিল্ড বলতে গেলে সেট। এখানে খুব বেশি এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দে পল আর হচ্ছেন অ্যালেক্সিস ম্যাকলিস্টার, এই তিনজনের যে কম্বিনেশন, যে এবং একজন আরেকজনের সঙ্গে সুইচ করা, পজিশন সুইচ করার, কন্টিনিউয়াসলি সুইচ করার যে একটা হচ্ছে স্কালোনির ট্যাকটিক্যাল কি বলবো এটাকে, ফ্লেক্সিবিলিটি বলতে পারেন। আরেক দিক থেকে তিনজনের মধ্যে যে সমন্বয়টা, কম্বিনেশন, এটা খুব দারুণ। এটা এবং অনেক বছর ধরে একই আছে, একই সঙ্গে খেলছেন। এই জায়গাতে আসলে খুব বেশি চেঞ্জ করার আসলে কিছু নেই, এবং এই তিনজনের উপর কিন্তু আজকে বাড়তি দায়িত্বও থাকবে। আমরা কেপ ভার্দে যেটা বললাম যে কেপ ভার্দে অনেক বেশি ডিফেন্সিভ খেলে, সেই জায়গায় আপনার শুধু মেসির উপর ভরসা তো করা যাবে না। এবং আর্জেন্টিনা ফ্যানরা হয়তো এটা দেখে খেয়ালও করেছেন যে মেসির উপর এখন আর্জেন্টিনা পুরোপুরি আর নির্ভর করে না। হ্যাঁ, গোল মেসি করছেন, কিন্তু বিল্ড আপের ক্ষেত্রে যেটা আমরা আগে আর্জেন্টিনা দেখতাম যে মেসিকে বারবার বিল্ড আপ, ব্যাপারটা যা হয় কি যে গোলেই তো মানে দিন শেষে মূল। এখন গোল বিবেচনা অনেকেরই মনে হচ্ছে আর্জেন্টিনা এই দলটা মেসিকে কেন্দ্র করে খেলছে, কিন্তু ব্যাপারটা তো তা না। বিহাইন্ড দ্য সিন অনেক কিছু হচ্ছে যেখানে মেসি সামনে আছেন কিন্তু অন্যান্যরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হ্যাঁ, আপনার ইভেন 2022 বিশ্বকাপেও মেসি বিল্ড আপে অনেক ইনভলভ ছিলেন। 2026 বিশ্বকাপে কিন্তু মেসি গোল স্কোরিংয়ে ইনভলভ। আপনি জাস্ট সিম্পল হিসাব থেকে বুঝেন, মেসি এখন পর্যন্ত 6টা গোল করেছেন, একটা অ্যাসিস্টও নাই। এবং তাকে এখন অনেক বেশি পায়চারি করতে দেখা যায়, এনার্জিটা তিনি সেভিং করে রাখেন। তো সেই জায়গায় এবং বিল্ড আপটা মূলত এই তিনজনকে ঘিরে হয়, সাথে হয়তো আলমাদা যদি খেলেন, আলমাদা বা অন্যরা। তো এই তিনজনের মিডফিল্ড নিয়ে তো আসলে কম্বিনেশনে যায়। চেলসির আপনি সুযোগ দেখছেন না স্টার্টিং 11-এ না, বাট কিন্তু কেন? এটা একটা ভালো কোশ্চেন যে লো চেলসো কিন্তু 2022 বিশ্বকাপের আর্জেন্টিনার, মানে তখন তো এনজো ফার্নান্দেজ বা ম্যাকলিস্টাররা তখনও, হ্যাঁ, বিশ্বকাপের আগে কিন্তু এনজো ফার্নান্দেজ ম্যাকলিস্টাররা ঠিক আর্জেন্টিনার মিডফিল্ডে ছিলেন না। সেই জায়গায় লো চেলসো ছিলেন আর্জেন্টিনার মিডফিল্ডের হার্টবিট বলতে পারবেন। এবং তিনি ছিটকে গেলেন তখন কিন্তু খুব একটা কনসার্ন ছিল যে এই জায়গাটা কে খেলবে। হ্যাঁ, তো সেই জায়গায় পরে ম্যাকলিস্টার, এনজো ফার্নান্দেজ এলেন। বাট লো চেলসোর সুবিধাটা যে লো চেলসো একটু অ্যাটাকিং মিডফিল্ডার, এবং তিনি হচ্ছেন কিছু কিছু জায়গায় মেসির মতো, যেটা হচ্ছে খুব ক্লোজড স্পেসে তিনি বলটা বের করে দিতে পারেন। তো ওই জায়গাটা যদি আজকে আর্জেন্টিনা 45-50 মিনিটস 60 মিনিটস গোল পেল না, 75 মিনিটস গোল পেল না, এবং সেটা যদি মিডফিল্ডের কোনো ঘাটতির কারণে হয়, বা ট্যাকটিক্যালি যদি মনে হয় যে মিডফিল্ডে একজন এমন প্লেয়ার দরকার যিনি ক্লোজড স্পেসে বলটা নিয়ে মানে মিডফিল্ড থেকে বলটা নিয়ে ফরওয়ার্ড লাইন পর্যন্ত চলে যেতে পারবেন, বা বলটাকে পাস করে দিতে পারবেন একটু এগিয়ে গিয়ে, সেই জায়গাটায় আমি লো চেলসির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দেখি। এবং আপনি লো চেলসি কিন্তু আগের ম্যাচে খেলেছিলেন এবং গোলও করেছেন ফ্রি কিক থেকে যখন মেসি বেঞ্চে ছিলেন। তো
ওই জায়গাটা যদি আজকে যেটা বললাম যে 60 মিনিট 75 মিনিট যদি আর্জেন্টিনা গোল না পায় এবং সেটা যদি কারণে মনে হয় যে মিডফিল্ডে কোনো একটা জায়গায় গ্যাপ থেকে যাচ্ছে, যে মিডফিল্ডে এমন এখান থেকে বলটা প্রগ্রেশনের কোনো সমস্যা হচ্ছে, সেই জায়গায় আমি লো চেলসির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দেখছি। অ্যাটাক এটাকে তো মেসি জায়গাটা আগে আমরা কনফার্ম করে ফেলি। এরপর আসুন, তার মানে আপনি তাকে বেঞ্চে রাখবেন না? না বেঞ্চে রাখার কোনো কারণ নেই। বেঞ্চে যেটা বললাম, যদি যে 45 মিনিট 60 মিনিটস আর্জেন্টিনা 3-0 4-0 গোলে এগিয়ে গেল, তখন মেসিকে আর বাকিটুকু সব আপনি রেস্ট দিতে পারেন। রোনালদোর গতকালকের মতো রিয়াকশন না দেখালেই হয়। আমরা দেখলাম যে রোনালদো খুব হতাশ হয়ে গেছিলেন। তবে এটা তো আপনি যেটা বললেন, ওই রকম ব্যবধান যদি স্কোর লাইন হয়ে যায়, এক্স্যাক্টলি অবশ্যই আপনি রিজার্ভ করতে চাইবেন মেসিকে। কেমন নকআউট ম্যাচে আপনি 1-0 বা 2-1 মানে এরকম এক গোলে আগে থাকা অবস্থায় আপনি রিস্ক মানে আপনার সেরা প্লেয়ারকে বা সবচেয়ে বড় থ্রেটকে আপনি উঠিয়ে নিতে চাইবেন না। এনিওয়ে, এরপর আসুন বাকি দুইটা পজিশনে অনেক হিসাব নিকাশের ব্যাপার আছে। এবারে বিশ্বকাপে এই মানে এটা খুব আর্জেন্টিনার সেটআপের ইন্টারেস্টিং ব্যাপার যে এই বাকি দুইটা পজিশনের মধ্যে পাওলো দিবালাকে তো রাখাই হয়নি এবং এখানের মধ্যে অনেক অপশন, কিন্তু সেখানকার মধ্যে মনে হচ্ছে লিওনেল স্কালোনি ম্যাচ বাই ম্যাচ দেখে সাজাচ্ছে। এক্স্যাক্টলি আপনার যদি আপনি বলেন আর্জেন্টিনার এই আমরা যেটাকে বলি যে একটা কাবাবের হাড মানে মেন যে ইয়েটা কি বলবো এটাকে, কাবাবের ক্ষেত্রে মূল যেই ফ্রেমটা বা শরীরের ক্ষেত্রে হাড় যেটা বলি বা ব্যাকবোন যদি বলি, এইটা একেবারে ফিক্সড আপনি ধরে নিতে পারেন। রোমেরো বা ওতামেন্দি হয়তো ম্যাচ টু ম্যাচ বা ফিটনেসের উপর ডিপেন্ড করে, আদারওয়াইজ মার্টিনেজ, রোমেরো, এলিসান্ড্রো, এনজো, দেপল, ম্যাকলিস্টার, মেসি, এই মিডল করিডোরের যেই ব্যাকবোন যদি আপনি বলেন, এইটা পুরোপুরি ফিক্সড। চেঞ্জটা হয় বাকি জায়গাগুলোতে, মলিনা, মন্তিয়াল, তাগলিয়াফিকো, মেদিনা, এটা আপনি প্রত্যেক ম্যাচেই দেখবেন যে এই জায়গাটাতে একটা কনফিউশন থাকে। এইটা অপোনেন্ট ওয়াইজ, ফিটনেস ওয়াইজ এই জায়গাটা ভ্যারি করে। এরপর জায়গাটা আসে যে এই জায়গাগুলোতে আর স্ট্রাইকিংয়ে কেন স্ট্রাইকিংয়ে আপনার দারুণ দুজন স্ট্রাইকার আছে, লতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ। দুইজনের মধ্যে আলভারেজের একটু ফিটনেস নিয়ে সমস্যা আছে। ফিটনেস যদি একেবারে শুরু থেকেই 100% ঠিক থাকতো, আই গেস আলভারেজই, কারণ মেসির সাথে খেলার জন্য আলভারেজ বেটার ফিট দেন লতারো মার্টিনেজ। তো এখানে হচ্ছে আজকে অবশ্য আলভারেজ যদি পুরোপুরি ফিটও থাকেন, এই জায়গায় একটা ইন্টারেস্টিং প্রোফাইলিংয়ের ব্যাপার আছে। প্রোফাইলিংটা কি, যেহেতু মানে এই জায়গাটা যেহেতু কেপ ভার্দে অনেক কম্প্যাক্ট থাকবে ডিফেন্সিভলি, সেই জায়গায় আপনার মেসির সাথে রানার লাগবে, যেটা আমরা ওই দিন ব্রাজিলের ক্ষেত্রে বলছিলাম যে রানার লাগবে। আপনি স্পেনের ক্ষেত্রে যদি দেখেন, কেপ ভার্দের এগেনস্টে যে ম্যাচটা, স্পেনের রানার ছিল না। রানার বলতে কি, অপোনেন্টের ডিফেন্সের ব্লাইন্ড সেট দিয়ে বারবার সে মেসির পায়ে বল বিভিন্ন দিকে 2-3 জন রান নেওয়া শুরু করে দিয়েছেন তখন, যাতে বলটা দেওয়া যায় প্লাস পেছনে জায়গা তৈরি হয়। তো এই জায়গায় আলভারেজ থাকলে সুবিধাটা কি, আলভারেজ হচ্ছে একজন উইলিং রানার, মানে মেসির পায়ে বা ইভেন ম্যাকলিস্টার, এনজো ফার্নান্দেজ, দেপলদের পায়ে বল পেলে আপনি দেখবেন যে আলভারেজ ইজ অলওয়েজ অন দ্য রান। হ্যাঁ, লতারো মার্টিনেজ দৌড়ান, প্রেস করেন, কিন্তু ঠিক ওই রকম রানার না যেটা আলভারেজ। লতারো মার্টিনেজ হয়তো, হ্যাঁ আপনি হয়তো আলভারেজ লাস্ট অফ মোমেন্টে দ্য বল মুভমেন্টে ডিফেন্ডারদেরকে অনেক বিজি রাখে। হ্যাঁ হ্যারাস বলতে গেলে হ্যারাস করেন, প্রেস করেন প্রচুর। লতারো মার্টিনেজ এবং আলভারেজের মধ্যে, লতারো মার্টিনেজ হ্যাঁ আপনার লাস্ট মোমেন্টে সে মেসি পায়ে বা এখানে কারো পায়ে বল, লতারো মার্টিনেজ তখন হয়তো একটা রান নেবেন, কিন্তু এই জায়গাগুলোতে সারাক্ষণ রান নেওয়া, ডিফেন্ডারের ব্লাইন্ড সাইড দিয়ে রান নেওয়া বা কোনো একটা জায়গায় চলে যাওয়া যেখান থেকে বল নিয়ে অন্য কাউকে আবার পাস দেওয়া যায়, এই জায়গাটা লতারো মার্টিনেজের চেয়ে আলভারেজ বেটার এবং মেসির ক্ষেত্রে মেসির সঙ্গে খেলার জন্য আরও বেটার ফিট। বাট যেহেতু আপনার অপোনেন্ট আজকে কেপ ভার্দে, অপোনেন্ট একেবারে বক্সে ইয়ে থাকবে, আপনি খেলাটা যে স্পেনের মতো চিন্তা করতে পারেন, বা আমরা ফুটবলের প্র্যাকটিস সেশনেও যেটা আমরা করি যে অ্যাটাক ভার্সেস ডিফেন্স প্র্যাকটিস একটা করা হয় যে কোনো টিমের ক্ষেত্রে, ওই রকম একটা ম্যাচ হয়ে যাবে যে কেপ ভার্দে মূলত এই জায়গাটাতে একেবারে ব্লক করে রাখছে, আর্জেন্টিনা মূলত এইখানেই থাকছে। তখন হচ্ছে আপনার যেহেতু জায়গা কম, তখন আপনার এবং কেপ ভার্দে যেহেতু বক্সে ফিজিক্যাল, বক্সে আপনার স্ট্রাইকারের এগেনস্টে 2-3 জন ডিফেন্ডার থাকবেন সবসময়, সেই জায়গায় আপনার স্ট্রাইকারকে একটু ফিজিক্যালিও ডমিনেন্ট হতে হবে। তো সেই জায়গায় আলভারেজ হচ্ছে আবার লতারো মার্টিনেজ এগিয়ে থাকছেন, হেডিংয়ের ক্ষেত্রে বলুন বা ফিজিক্যালিটির ক্ষেত্রে বলুন, ওই জায়গাটাতে আমি আবার লতারো মার্টিনেজের একটা সুযোগ দেখছি। তো এইটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার লেফট উইংয়ে কে থাকছেন, আপনার লেফট ব্যাক কে হচ্ছে, রাইট ব্যাক কে হচ্ছে, এই সবগুলোর উপর ডিপেন্ড করবে। কারণ আপনি যদি এই জায়গাগুলোতে রানার পান,
বা এই জায়গাগুলোতে বল বের করে দেওয়ার মতো প্লেয়ার পান, তখন হচ্ছে আপনি আলভারেজ না লতার মার্টিনেজ কাকে আপনার খেলাবেন? আলোচনা থেকে মোটামুটি যা বোঝা যাচ্ছে বা মনে হচ্ছে তাতে দর্শকরা এটা ভাবতে পারেন যে এই ম্যাচের জন্য আলভারেজ সম্ভবত বেস্ট চয়েস। আহ, আলভারেজ, হ্যাঁ, আপনার ক্লোজড স্পেসে আলভারেজ বেস্ট চয়েস, বাট ওই যে যেটা বললাম, যদি আর্জেন্টিনা গোল না পায় শুরুতে 45 মিনিট 55 মিনিটের মধ্যে, সেক্ষেত্রে যদি আলভারেজ ভালো খেলতে থাকেন বাট স্টিল গোল না পায়, সেক্ষেত্রে আপনি হয়তো এমনও দেখতে পারেন যে আলভারেজ প্লাস মেসি প্লাস লতারো মার্টিনেজও স্কালোনি নামিয়ে দিতে পারেন, বাট সেটা যেহেতু দুই স্ট্রাইকার খেললে পেছনে কাউন্টার অ্যাটাকের স্থির হয়, সেটা হয়তো একটু পরে অল দিয়ে আউট দিতে পারেন। ফুটবল খেলতে গেলে তো আর তখন তিনজনই তিনজনে সেটা হয়তো আপনার একসাথে 60 থাকবে 70 মাঠে। মিনিটসের পরে দেখতে পারেন। বাট যদি আলভারেজ ভালো না খেলেন, সেটা হয়তো আপনি সেকেন্ড হাফের শুরুর দিকে আলভারেজের বদলে লতারো মার্টিনেজকে দেখতে পারেন। এনিওয়ে, আর একটা পজিশন বাকি থাকে, সেটা হচ্ছে লেফট উইং যদি আমরা বলছি, বাট সেটা লেফট উইং ধরতে পারেন বা ইয়ে যদি আলমাদায় খেলেন, আলমাদাকে আপনি কাগজে কলমে লেফট উইংয়ে যদি ধরেনও, তিনি ঠিক লেফট উইংয়ের প্লেয়ার না, তিনি অ্যাটাকিং মিডফিল্ডার। অ্যাটাকিং মিডফিল্ডে তার কম্বিনেশনটা হচ্ছে এই জায়গাগুলোতে, হ্যাঁ। তো এবং এই আলমাদা আর্জেন্টিনা দলে শুরু করার পর থেকে যেটা হচ্ছে যে এই চারজন মিডফিল্ডটাই, যেহেতু আমরা আর্জেন্টিনার ক্ষেত্রে আমরা এটাকে বলা হয় আর কি যে একটা আর্জেন্টিনা তো একেবারে মিডফিল্ডে খুব ইয়ে করে রেখে খেলে। মিডফিল্ডে আপনি দেখবেন যে এই চারজন খুব কি বলবো, একটা কম্বিনেশন খুব ক্লোজড স্পেসে একজন আরেকজন খুব কাছাকাছি থাকে, হ্যাঁ। উইথটা প্রোভাইড করা হচ্ছে দুই উইং ব্যাক অথবা পরে যদি কোনো উইঙ্গার নামেন সেটা। তো সেই জায়গায় এই চারজনের কম্বিনেশন, সেক্ষেত্রে আমি আলমাদাকে সম্ভবত আজকে দেখতে পারি, কারণ হচ্ছে সেক্ষেত্রে মেসির মানে আলমাদা থাকার কারণে কিন্তু ওই যে আমরা যেটা বলছিলাম যে মেসি এবার বিল্ড আপে খুব একটা ইনভলভ নন, তার একটা বড় কারণ এই তিনজনের পাশাপাশি আলমাদাও। কারণ আলমাদা ক্রিয়েটিভিটি আছে, আলমাদা ওই যে লো চেলসের মতো ক্লোজড স্পেসেও বেটার, এবং এই চারজনের কারণে মেসিকে খুব বেশি আর নিচে নামতে হয় না, এবং এই চারজন একে অন্যের কাছাকাছি থাকার কারণে মিডফিল্ডে আর্জেন্টিনার একটা নিউমেরিক্যাল সুপিরিয়রিটি তৈরি হয়। তো ওই জায়গা থেকে হয়তো আমি আলমাদাকে একটু দেখতে যোগ পারি। করি, আপনি নিকো পাজের তাহলে এই ম্যাচে স্টার্টিং 11-এ কোনো সম্ভাবনা দেখছেন না? নিকোপাজ না, নিকোপাজ যেটা ওই যে যেটা বললাম যে 3-4 গোল হয়ে গেল, বা মেসি কোনো কারণে বেঞ্চে মানে 3-4 গোল কোনো চোট পেলেন বা এক হতে পারে, অস্বস্তি। হ্যাঁ, এক হতে পারে যে 3-4 গোল হয়ে গেল, মেসিকে বিশ্রাম দেওয়া হচ্ছে, বা মেসি তো আনফরচুনেটলি যদি কোনো ইনজুরি হয়ে যায়, সেটা তো আসলে ফোর্সড চেঞ্জড। বাট যদি মেসি 3-4 গোল হয়ে যাওয়ার পর মেসিকে উঠি না, তখন আপনি মেসির জায়গায় নিকোপাসকে দেখতে পারেন। অথবা আরেকটা দেখতে পারেন যে যদি স্কালোনি মনে হয় যে মেসি আছেন বাট এই জায়গায় আরেকটা প্লেয়ার দরকার ক্রিয়েটিভিটির ক্ষেত্রে, সেই জায়গায় হয়তো এটাই জানতে চাচ্ছিলাম। নিকোপাসকে দেখতে পারেন। যে মেসি, বাট মেসি নিকোপাস একসাথে দেখার সম্ভাবনাটা খুব কম, কারণ দুইজন অবভিয়াসলি লেভেল আলাদা বাট প্রোফাইলটা কাছাকাছি, এবং দুজন সেম বা সিমিলার স্পেস অকুপাই করেন মাঠে। তো এই জায়গায় দুজনের একই সঙ্গে দুজনকে দেখতে পাওয়ার প্রবাবিলিটি কম। একটা ডিবেট আমি যেটা দেখি সেটা হচ্ছে যে নিকো গনজালেস, আলমাদা না নিকো গনজালেস, এইটা আর্জেন্টিনার লেফট উইংয়ের ক্ষেত্রে এটা একটা বড় ডিবেট থাকে। নিকো গনজালেসকে দরকার হয় যখন হচ্ছে আপনার অপোনেন্ট ডিফেন্সকে স্ট্রেচ করার দরকার হয়। তো আজকে যেহেতু আপনি যদি অপোনেন্ট যেহেতু বক্সে থাকবে এবং আপনি স্ট্রেচ করার কাজটা মলিনা এবং তাগলিয়াফিকোকে দিয়ে করবেন, সেক্ষেত্রে নিকো গনজালেসের জায়গায় আলমাদা আপনার বেটার, কারণ হচ্ছে তখন আপনার মিডফিল্ডে সুপিরিয়রিটি থাকে, প্লাস দুই উইং ব্যাক দিয়ে উইথটা প্রোভাইড করা হয়, আর সাথে মেসি আর আলভারেজ বা আলভারেজের জায়গায় লতারো মার্টিনেজ থাকেনি। তো আমার মনে হচ্ছে এইটা একাদশ হতে পারে এবং হওয়া উচিত বলে আমার মনে হচ্ছে। যে এই জায়গায় অবশ্যই একটু কনফিউশন আছে, যদি রোমেরো ফিট থাকেন রোমেরো, না হলে ওতামেন্দি, আমরা আপাতত রোমেরোকে ধরে রাখি, সেক্ষেত্রে হয়তো এটাই 11টা হতে পারে আর কি। মার্টিনেজ, মলিনা, রোমেরো, লিসান্ড্রো মার্টিনেজ, তাগলিয়াফিকো, ম্যাকলিস্টার, এনজো, দেপল এবং আলমাদা, আর এদিকে মেসি এবং হুলিয়ান আলভারেজ, এই হয়তো হতে পারে আর্জেন্টিনার একাদশ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখলাম যে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার একাদশটা কেমন হতে পারে, ট্যাকটিক্যাল জায়গা থেকে কেমন হতে পারে, কে খেলতে পারেন, সেসব নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। চর্চায় আমরা প্রতিদিন হাজির হব এই রাউন্ড অফ 32 নকআউট পর্বের প্রতিটি ম্যাচের আগে নানা বিশ্লেষণ নিয়ে, খবর নিয়ে, আলোচনা নিয়ে। সেসবের অংশ হতে চর্চা করতে থাকুন, বিশ্বকাপ নিয়ে চর্চা করুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।